শিখন ও শিক্ষণ নামক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি কল্যাণ মজুমদার সকলকে স্বাগত জানাই। আমরা এখন পড়তে চেষ্টা করছি এবং কিছুটা পড়াতেও চেষ্টা করছি স্বামী বিবেকানন্দের লেখা বাংলা ভাষা নামক একটি বিশেষ প্রবন্ধ। আমরা স্বামী বিবেকানন্দ বলতে বীর সন্ন্যাসী বিবেকানন্দকেই জানি, যিনি রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী নিয়ে বিশ্ব জয় করেছিলেন। 39 বছরের একটি জীবনে তার যে সনাতন ধর্মের প্রচার, ভারতীয় ধর্মীয় বাণীর যে প্রচার এবং প্রসার, সারা বিশ্ববিখ্যাত এই মানুষটি বাংলা গদ্যের ক্ষেত্রেও যে তার যে বিশেষ ভূমিকা, সেটাও বেশ একটা দারুণ বিষয় আমাদের কাছে। বাংলা গদ্য সাহিত্যের ক্ষেত্রেও স্বামী বিবেকানন্দের বিশেষ অবদান এবং তার ভাবনা চিন্তা যে কতটা আধুনিক ছিল সেটা আমরা এই বাংলা ভাষা প্রবন্ধটি পড়তে পড়তেই অনুভব করতে পারবো। যাই হোক, আমরা একটু পড়বার চেষ্টা করছি। দেখুন যে কি অসাধারণভাবে স্বামীজি চলিত ভাষার পক্ষে তার যে মতামত দিলেন, এবং আজকে বাংলা ভাষারই এই সাধু এবং চলিত দুটো রীতি পৃথিবীর খুব কম ভাষার ক্ষেত্রেই আছে। লেখার ক্ষেত্রে বাংলা ভাষার স্পষ্টতই দুটো রীতি প্রচলিত, বিশেষ করে ক্রিয়া এবং সর্বনামের ক্ষেত্রে এই পার্থক্য, এবং নানা রকম তৎসম শব্দের ব্যবহার থেকে আস্তে আস্তে তদ্ভব শব্দের যে ব্যবহার হয়েছে, সব কিছু মিলিয়েই আমরা আস্তে আস্তে যে চলিত রীতিটাকে গ্রহণ করেছি। এবং স্বামীজি এত আগে তার পক্ষে যে যুক্তিপূর্ণ সওয়াল করেছেন, যে যুক্তিপূর্ণভাবে ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন, সেটা সত্যিই খুবই চমৎকার। স্বামীজি এইভাবে লিখছেন: আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃতই সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে। মানে কখনোই স্বামীজি চাননি যে বিদ্বান এবং সাধারণের মধ্যে বিরাট ভাগটা থাকুক, এবং সেই ভাগটাকে তিনি নির্দেশ করেছেন যে সংস্কৃত যেহেতু প্রচলিত ছিল বিদ্যা শিক্ষার ক্ষেত্রে, তাই বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা সমুদ্রের ব্যবধান, মানে পার্থক্যটা বড় ব্যাপক গো। সেটাই বলেছেন। বুদ্ধ থেকে চৈতন্য, রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন, তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। চমৎকার কথা। একই পংক্তিতে তিনি বুদ্ধ, চৈতন্য এবং রামকৃষ্ণকে রাখলেন, এবং তারা সবাই সাধারণ মানুষের লোকহিতায় এসেছিলেন। তারা লোকত্রাণের জন্য তারা পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন, এবং তারা সাধারণ লোকের ভাষাতেই কিন্তু কথা বলেছেন, উপদেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। তাই বললেন স্বামীজি, পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট, কিন্তু কটমটো ভাষা যা অপ্রাকৃতিক, কল্পিত মাত্র, তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না? চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তৈরি করে কি হবে? যে ভাষায় কথা কও তাতেই তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে করো, তবে লেখবার বেলা ও কি একটা কিম্ভূত কিমাকার উপস্থিত করো। মানে অদ্ভুত একটা কিম্ভূত কিমাকার উপস্থাপিত করো কেন? যা স্বাভাবিক তাই করো। স্বাভাবিক যে ভাষায় কথা বলে সেই ভাষাতেই গবেষণা হোক, লেখালেখি হোক। যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো, 10 জনে বিচার করো, সে ভাষা কি দর্শন বিজ্ঞান লিখবার ভাষা নয়? চলিত ভাষার পক্ষে এত যুক্তিবাদী যে তার যে পক্ষে মতামত দিয়েছেন স্বামীজি, এত যুক্তি দিয়ে সওয়াল করেছেন, এত যুক্তি দিয়ে তিনি বলেছেন চলিত ভাষার পক্ষে কথা। দেখা যাক আরও প্রবন্ধের সামনেও কি বলছেন তিনি, দেখি। যদি না হয় তো নিজের মনে এবং 5 জনে ও সকল তত্ত্ববিচার কেমন করে করো? স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি, যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি জানাই, তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না। চলিত ভাষাকেই শ্রেষ্ঠত্বের আসন দিলেন স্বামীজি। সেই ভাব, সেই ভঙ্গি, সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে। ও ভাষায় যেমন জোর, যেমন অল্পের মধ্যে অনেক, যেমন দিকে ফেরাও সেদিকে ফেরে, তেমন কোনো তৈরি করা ভাষা কোনো কালে হবে না। তেমন কোনো তৈরি ভাষা কোনো কালে হবে না। ভাষাকে করতে হবে যেমন সাপ ইস্পাত মুচড়ে মুচড়ে যা ইচ্ছে করো, আবার যেকে সেই এক চোটে পাথর কেটে দেয়, দাঁত পড়ে না। আমাদের ভাষা সংস্কৃতর গদাই লস্করি চাল, ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে। গদাই লস্করি চাল মানে একটা বাংলা প্রবাদ বলা যেতে পারে,
মানে চালু কথা, যেটা হচ্ছে যুদ্ধের সময় যে লস্করেরা মানে সৈন্যরা গদা বহন করে তারা একটু হেলে দুলে চলে। এখানে গদাই লস্করি চাল বলতে অলসভাবে বোঝানো যে যা হচ্ছে যা হোক, যা চলছে চলুক, মানে সাধু ভাষা সংস্কৃতের আধিপত্য চলছে চলুক। স্বামীজিটা বলেছেন সংস্কৃতর গদাই লস্করি চাল, ওই চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে। মানে এখন একটু এই চলিত ভাষা নিয়ে কিন্তু একটু দৌড়ঝাঁপ করতে হবে। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, লক্ষণ। অসাধারণ কথা, মানে শত শত হাজার হাজার পাতা ব্যাখ্যা হতে পারে। সত্যি একটি ভাষাই কোনো একটি জাতির অস্তিত্বের পরিচয়, কোনো একটি জাতির উন্নতির সব কিছু একটি ভাষার মধ্যে নিহিত আছে। কারণ আমরা কোনো কিছু ভাবি, কোনো কিছু চিন্তা করি আমাদের ভাষা দিয়েই, এবং সেক্ষেত্রে আমাদের যে ভাষায় কথা বলি, আমার যে মাতৃভাষা, যে ভাষায় আমরা বন্ধুদের সঙ্গে আলাপ করি, সেই ভাষাই শ্রেষ্ঠ ভাষা, এবং সেই ভাষাই আমার উন্নতির প্রধান উপায় বলে স্বামীজি একেবারে সুস্পষ্টভাবে বলে দিলেন। যদি বলো কথা, তবে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করিব, এইটা একটা যে স্বাভাবিক সমস্যা, বাস্তব সমস্যার কথা স্বামীজি বলেছেন। যে বাংলায় তো আমরা নানা রকমভাবে নানা জায়গায় কথা বলি, অনেক উপভাষা রয়েছে, আমাদের আঞ্চলিকতা রয়েছে। তাহলে কি প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে, মানে তার মধ্যে যেটাকে সব থেকে সবাই বেশি গ্রহণ করছে এবং একটু শক্তি পাচ্ছে আর কি, যেই উপভাষাটা, সেই কথা বলেছেন তিনি, সেইটাই নিতে হবে। প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেইটিই নিতে হবে, অর্থাৎ কলকাতার ভাষা। এখানে সত্যিই বাংলা আমরা মান্য চলিত বলতে রাঢ়ী ভাষাকেই বুঝি, যেটা কলকাতা এবং শহরতলি এবং গঙ্গা তীরবর্তী মানুষের ভাষা, গঙ্গা উপকূলবর্তী মানুষের ভাষা। কাজেই আমরা এই কলকাতার ভাষা, রাঢ়ী ভাষার পক্ষেই কিন্তু স্বামীজি বললেন। রাঢ়ী উপভাষা, বাংলার যে 5টি উপভাষা আছে তার মধ্যে রাঢ়ী উপভাষা মানে কলকাতা শহর কেন্দ্রিক এবং মূলত গঙ্গা তীরবর্তী মানুষের ভাষা। পূর্ব পশ্চিম যেদিক হতেই আসুক না কেন, একবার কলকাতার হাওয়া খেলেই দেখছি লোকে সেই ভাষাই লোকে কয়। তখন প্রকৃতি আপনি দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষা লিখতে হবে। তার মানে স্বামীজি বলছেন এটা জোর করে চাপানো নয়, আমরা প্রাকৃতিকভাবে লক্ষ্য করব যে কোন ভাষা শক্তিশালী হচ্ছে। যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত পূর্ব পশ্চিমে ভেদ উঠে যাবে। তার মানে লোকের মধ্যে যোগাযোগ বৃদ্ধি হলে কলকাতার এই ভাষাও কিন্তু সর্বত্র প্রাধান্য পাবে, ভেদ উঠে যাবে, এবং চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে। এবং চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ মানে স্বামীজি একদম সকল বাংলার এবং সেই পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বাংলার একটা এলাকার কথা বললেন, যে সমগ্র বাংলাতেই এক সময় কলকাতার ভাষাই মান্য ভাষা হিসেবে প্রাধান্য পাবে। কোন জেলার ভাষা সংস্কৃতের বেশি নিকট সে কথা হচ্ছে না, কোন ভাষা জিতছে সেইটিই দেখো। এখানে স্বামীজি একদম প্রাকৃতিক তত্ত্বের উপর, মানে প্রাকৃতিক নির্বাচন তত্ত্বকে ভরসা করেছেন আর কি শেষ পর্যন্ত। যখন দেখতে পাচ্ছি যে কলকাতার ভাষাই অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, তখন যদি পুস্তকের ভাষা এবং ঘরে কথা কওয়া ভাষা এক করতে হয়, তো বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকেই ভিত্তিরূপে গ্রহণ করবেন, এবং সেটাই কিন্তু শেষ পর্যন্ত হয়েছে। এথায় গ্রাম্য ঈর্ষাটিকেও জলে ভাষান দিতে হবে, মানে আমার আঞ্চলিক ভাষাটা কেন প্রাধান্য পেল না, এই ঈর্ষাটাকে কিন্তু বিসর্জন দিতে হবে। স্বামীজি একদম দিক নির্দেশনা দিয়ে গেছেন। সমস্ত দেশের যাতে কল্যাণ, সেটা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে, সার্বিকভাবে বঙ্গদেশের কথা ভাবতে হবে। ভাষা ভাবের বাহক, আর সে তখন তো স্বামীজি যখন কথা বলেছেন তখন বঙ্গদেশ বলতে একদম অখণ্ড বঙ্গদেশ, হ্যাঁ, বৃহৎ বঙ্গদেশ, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ মিলিয়ে বঙ্গদেশ। কাজেই ভাষা ভাবের বাহক, ভাবই প্রধান, ভাষা পরে। মানে ভাব যদি হয়, ভাব মনের মধ্যে আসে এবং সেই ভাবকে আমার যে ভাষা প্রচলিত চলতি সেই ভাষায় প্রকাশ করতে হবে। কাজেই ভাবই প্রধান, ভাষা পড়ে। হিরেমতির সাজ পড়ানো ঘোড়ার উপর বাদর বসালে কি ভালো দেখায়? সংস্কৃতর দিকে দেখো দেখি। তার থেকে সংস্কৃত সাহিত্য থেকেও স্বামীজি উদাহরণ দিলেন যে ব্রাহ্মণের সংস্কৃত আমরা জানি, শবর স্বামীর মীমাংসা ভাষ্য, বেদের যে প্রাচীন যে ব্যাখ্যা সেটা আমরা ব্রাহ্মণের সংস্কৃতে পাই, শবর স্বামীর মীমাংসা ভাষ্যেও পাই। পতঞ্জলির মহাভাষ্য দেখো, ব্রাহ্মণের সংস্কৃত দেখো, শবর স্বামীর মীমাংসা ভাষ্য দেখো, পতঞ্জলির মহাভাষ্য দেখো, শেষ আচার্য শঙ্করের ভাষ্য দেখো, আর অর্বাচীনকালের সংস্কৃত দেখো। স্বামীজি সংস্কৃত ভাষার মধ্যেও যে ধীরে ধীরে বিবর্তন হয়েছে, এবং অর্বাচীনকালে মানে এই আধুনিক কালে এসে, অর্বাচীনকালে মানে অল্প দিন যার বয়স, খুব বেশি দিন নয়, তা সেই অর্বাচীনকালে এসে মানে ইদানিংকালে এসেও স্বামীজি বলছেন যে সংস্কৃতও কিন্তু আস্তে আস্তে সহজতর হয়েছে বলে তিনি মনে করেছেন। মানে লোকের মুখে মুখে
যে সংস্কৃত অবশ্য চিরকালই লেখার ভাষা ছিল, মুখের ভাষা ছিল না, কিন্তু তবুও বৈদিক ভাষার একটা বিবর্তন তো হয়েছে। যে বৈদিক যে সংস্কৃত, বৈদিকেরই একটা রূপ সংস্কৃত, সংস্কৃত এবং বৈদিক একেবারে এক নয় ভাষাতাত্ত্বিকভাবে। তবুও স্বামীজি যেটা বলতে চেয়েছেন যে এই যে এই সংস্কৃত সাহিত্যগুলোর মধ্যে পরপর কিন্তু ভাষার একটা বিবর্তিত রূপ তিনি দেখেছেন। এবং শেষ পর্যন্ত অর্বাচীনকালের সংস্কৃত সেটাও যে একটু অন্যরকম হয়েছে, মানে একটু মুখের ভাষার কাছাকাছি পৌঁছেছে, এরকম একটা ভাবনা স্বামীজি ভেবে কিন্তু আসলে সংস্কৃত থেকে দৃষ্টান্ত দিয়ে বললেন যে শেষ পর্যন্ত কিন্তু ভাষার বিবর্তন হয়, এবং যে ভাষায় মানুষ কথা বলে সেই ভাষাতেই শেষ পর্যন্ত আশ্রয় করতে হয় যে কোনো ভাষার সার্বিক সাহিত্যকে। এবং এটাও কিন্তু একটা ভাষাতাত্ত্বিকভাবেই স্বীকৃত যে ধীরে ধীরে কিন্তু ভাষার পরিবর্তন হয়, কালের নিয়মেই পরিবর্তন হয়, ভাষা ধীরে ধীরে আধুনিক হয়। আমরা ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের সূত্রে এমন সিদ্ধান্তই জানি, এবং স্বামীজিও সেরকম কথাই বললেন। এখনই বুঝতে পারবে যে যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, মরে গেলে মরা ভাষা কয়। সত্যি সেই ভাষাই জীবন্ত, যা মানুষের মুখে মুখে ফেরে, জীবন্ত মানুষের মুখে মুখে ফেরে, সেই জীবন্ত মানুষের মুখের ভাষাই কিন্তু সাহিত্যে ব্যবহার করতে হবে। যত মরণ নিকট হয়, নূতন চিন্তা শক্তির যত ক্ষয় হয়, ততই দু একটা পচা ভাব রাশিকৃত ফুল চন্দন দিয়ে ছাপাবার চেষ্টা করা হয়। তার মানে প্রাচীন ভাষায় যেগুলো ছাপানো হয় সেগুলো কিন্তু মানুষের মাঝে খুব একটা প্রচলিত হয়, বা সেটা যে খুব বেশি ভাষার ক্ষেত্রে উপকার হয় তা কিন্তু নয়। বাপরে সে কি ধুম, 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম করে রাজা আসি তাহা, কি পাঁচোয়া বিশেষণ, কি বাহাদুর সমাস, কি শ্লেষ। মানে যারা কঠিন করে লিখতে অভ্যস্ত, লিখতে চান সংস্কৃত ব্যবহার করে, তাদেরকে সমালোচনা করলেন স্বামীজি এখানে। ওসব মরার লক্ষণ, মানে ও হচ্ছে মানে ভাষা মৃত ওই ভাষাগুলো, যে ভাষায় জোর করে যেখানে তৎসম শব্দের ভার চাপানো হয়, সংস্কৃত বিদ্যা চাপানো হয়, পাণ্ডিত্য ফলানো হয়, মুখের ভাষার কাছাকাছি না পৌঁছে, সেটা আসলে একটা ভাষাকে মানে ভাষার কাছে সেটা একটা মৃত্যুর পরোয়ানা যেন। যখন দেশটা উৎসন্ন যেতে আরম্ভ হলো তখন এই সব চিহ্নোদয় হলো। ওটি শুধু ভাষায় নয়, সকল শিল্পতেই এলো। তার মানে স্বামীজি কিন্তু দেশের উন্নতির ক্ষেত্রেও কিন্তু চলিত ভাষাকে, মুখের ভাষাকে ব্যবহার করবার কথা বলেছেন। বাড়িটার না আছে ভাব, না ভঙ্গি, থামগুলোকে কুদে কুদে সারা করে দিলে, গয়নাটা নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে ব্রাহ্মরাক্ষসী সাজিয়ে দিলে, কিন্তু সে গয়নায় লতা পাতা চিত্র বিচিত্রর কি ধুম। মানে স্বামীজি একটা কৃত্রিম আড়ম্বরকেও তিনি পছন্দ করেননি। গান হচ্ছে কি, কান্না হচ্ছে কি, ঝগড়া হচ্ছে, তার কি ভাব, কি উদ্দেশ্য, তা ভরতঋষিও বুঝতে পারেন না। মানে কোনো একটা কিছু কৃত্রিমতা যে শেষ পর্যন্ত পণ্ডিতদের কাছেও, ভরতঋষির মতো পণ্ডিতের কাছেও যে সেটা অবদ্ধ কখনো কখনো হয়ে যায়, তাই তিনি বলতে চেয়েছেন। আবার সে গানের মধ্যে প্যাচের কি ধুম। মানে স্বামীজি কি সুন্দর রসিকতায় বলেছেন ব্যাপারটা, বেশ অন্যরকম একটা পদ্ধতিতে, ভঙ্গিতে একটা বলেছেন, এবং খুব একটা বৈঠকি মেজাজে বলেছেন এই কথাগুলো, সত্যি কথাগুলো, যথার্থ কথাগুলো, যে কোন ভাষাকে আমরা গ্রহণ করব শেষ পর্যন্ত আমাদের সাহিত্যের ভাষা হিসেবে, সেটা চলিত ভাষাকেই করতে হবে, সেটাই স্বামীজি বলতে চেয়েছেন। আবার সে গানের মধ্যে প্যাচের কি ধুম, সে কি আঁকা ডামাডোল, 36 নারীর টান, তাই রে বাপ, তার উপর মুসলমান ওস্তাদের নকলে দাঁতে দাঁত চেপে নাকের মধ্যে, সে কি গানের আবির্ভাব। এই যে আমাদের মানে দেহগত যে অনুভূতিতন্ত্র, নারীতন্ত্র, সেই সমস্ত কিছু শেষ পর্যন্ত নানা বিষয়ে 36 সংখ্যাটার ধর্মতাত্ত্বিকভাবে গুরুত্ব আমাদের দেহে। 36 যে নানা রকম নারীর যে সংখ্যা, শেষ পর্যন্ত পূর্ণতা 36 নারীতে, এবং আমাদের সার্বিক সেই নারীদের, আমাদের সার্বিক যে নারীর মধ্যে টান, নারীর টান, নারীর টান, মায়ের টান, নারীর টান, মানে সেই নারীর টান হচ্ছে প্রাণের টান, অন্তরের টান, অনুভূতির টান, অনুভূতিতন্ত্রের টান, অনুভবতন্ত্রের টান। তাই বলছে 36 নারীর টান, তাই রে বাপ, তার উপর 36 মানে পূর্ণাঙ্গ, সার্বিকভাবে 36 সংখ্যাটা সেই সার্বিকতাকে প্রকাশ করছে। তারপর মুসলমান ওস্তাদের নকলে দাঁতে দাঁত চেপে নাকের মধ্যে দিয়ে আওয়াজ এসে গানের আবির্ভাব। এগুলো শ্রদ্ধাবার লক্ষণ এখন হচ্ছে। এখন ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন, প্রাণহীন, মানে জোর করে কোনো একটাকে চাপিয়ে দেওয়া, জোর করে কোনো একটাকে অধিকার করা, কোনো একটাকে গ্রহণ করা, কোনো একটাকে প্রচার করা, হ্যাঁ, কৃত্রিম কথাকে সে যতই তুমি অলঙ্কারে সজ্জিত করো না কেন, যদি সৌন্দর্যটা স্বাভাবিকভাবে কারোর মধ্যে না থাকে, সে অলঙ্কার দিয়ে কোনো কিছুকে সুন্দর করা যায় না। সেটাই বলছেন স্বামীজি, কৃত্রিম আড়ম্বরকে তিনি এখানে গুরুত্ব দিতে চাননি, কৃত্রিম আড়ম্বরের সমালোচনা করেছেন। তাই হচ্ছে যে সে ভাষা, সে শিল্প
শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয়। যে শিল্প, যে ভাষা, যে সঙ্গীতের মধ্যে জোর করে একটা কৃত্রিমতার আরোপ আছে, জোর করে পাণ্ডিত্যের সংস্থান আছে, জোর করে পাণ্ডিত্যকে প্রচার করবার চিন্তা আছে, সেটাকে তিনি কিন্তু পরিহার করতে বলেছেন। এখন বুঝবে যে জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে, তেমন তেমন ভাষা, শিল্প, সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে। মানে যে ভাষায়, যে ভাবনায় মানুষ অভ্যস্ত হবে ধীরে ধীরে, যে ভাষাকে বেশিরভাগ মানুষ গ্রহণ করতে চাইবে, ভালো বলে, সুন্দর বলে, তার চলার পথের উপযোগী বলে, তার অগ্রগতির অলংকার বলে, অগ্রগতির উপকরণ বলে, সেটাকেই গ্রহণ করতে হবে। দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তা 2000 ছাদি বিশেষণেও নাই। তার মানে মুখের ভাষায়, মুখের কথায়, প্রাণের কথায় যা হবে, অনেক যুক্তিতর্ক দিয়ে সাজিয়ে গুছিয়ে কৃত্রিম কঠিন কোনো বিষয়ের, পাণ্ডিত্যের কোনো বিষয়, পাণ্ডিত্যপূর্ণ কোনো বিষয়ের আয়োজন করে লাভ নেই। তাই স্বামীজি স্পষ্ট করে বলেছেন, দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে, চলিত ভাষার পক্ষে অসাধারণ তার যুক্তি, চলিত ভাষার পক্ষে তিনি যে অভিমত প্রচার করেছেন, প্রকাশ করেছেন, সেই চলিত ভাষাটাই তো আজকে বাংলা ভাষায় প্রাধান্য লাভ করেছে। তাই একদম যথার্থভাবেই স্বামীজি বলেছেন, দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তা 2000 ছাদি বিশেষণেও নাই। তখন দেবতার মূর্তি দেখলেই ভক্তি হবে, গহনা পরা মেয়ে মাত্রই দেবী বলে বোধ হবে, সহজাত একটা সৌন্দর্য থাকবে তার মধ্যে। আর বাড়িঘরদোর সব প্রাণস্পন্দনে ডগমগ করবে। বাড়িঘরের সেই আয়োজনও যেন কৃত্রিম আয়োজন না হয়, একটা সহজ স্বাভাবিক সৌন্দর্যের কথা স্বামীজি বলেছেন। এবং ভাষার সৌন্দর্যেও সেই সহজ স্বাভাবিক চলিত কথা, মানুষের মুখের কথা, আড্ডার কথা, গল্পের কথার মধ্যে দিয়েই যে উন্নত ভাবরাশি প্রকাশিত হতে পারে, সেটাই স্বামীজি বলেছেন। এবং আজকেও কিন্তু বাংলা সাহিত্যে, বাংলা ভাষায় সেই চলিত ভাষারই একচ্ছত্র আধিপত্য আমরা দেখতে পাচ্ছি। কাজেই আজকেও আমাদের সেই জন্যে স্বামীজির এই বাংলা ভাষা, এই প্রবন্ধটি পড়তে ভালো লাগছে এবং প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে এই প্রবন্ধটিকে। সবাই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।